আচ্ছা, গতদিনে আমরা যে অঙ্কগুলো করছিলাম তো দেখতে বলছিলাম, দেখছো? দেখছিলা? মানে পারবা তো না? কি কেন করবো ওটা? প্র্যাকটিস নেই, প্র্যাকটিস করবা। হ্যাঁ। আচ্ছা, আমরা লাস্ট দিনে যেটা পড়ছিলাম হাইড্রোজেন বর্ণালী রেখা, এই জিনিসটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? তো ওইখান থেকে আমাদের লাস্ট যেই সূত্রটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে 1/λ 109678, মানে আর রিড বা কনস্ট্যান্টটা। এটা ছিল হাইড্রোজেনের জন্য যদি যে অন্য কোনো পরমাণু হয়, এখানে একটা জেড স্কোয়ার আসবে, তো আমাদের এই হাইড্রোজেনটাই আসবে পার সেন্টিমিটার। এই সূত্র দিয়ে আমাদেরকে এখন কিছু ম্যাথ করা লাগবে। এই সূত্রটা দিয়ে। তাহলে এই সূত্রটা কি, কিসের সূত্র? যে যদি এনএফ কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রন এনআই কক্ষপথে আসে, তাহলে কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যে ফোটন কণা বের হবে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। ঠিক আছে? আবার উল্টাটাও করতে পারি। উল্টাটা কি, যে কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করলে এনআই কক্ষপথে একটা ইলেকট্রন এনএস পরিমাণ কক্ষপথে যাবে। মানে এনএসটা হচ্ছে হায়ার স্টেটের কক্ষপথ, এনআইটা হচ্ছে লোয়ার স্টেটের কক্ষপথ। তো একটা ইলেকট্রন উপরের স্টেটে গেলে ইলেকট্রন তাকে, সরি, ফোটন তাকে গ্রহণ করতে হবে। আর নিচের স্তরে আসলে তাকে কি করতে হবে? ফোটন ইমিট করতে হবে। তো ইমিটকৃত ফোটন আর শোষণ যেটাই বলো, ওই ল্যামডাটা বের করার সূত্র হচ্ছে এটাই। ঠিক আছে, এটাই আমরা ইউজ করবো। ঠিক আছে, তো এনআইটা সবসময় নিচেরটা, নিচেরটা, আর এনএফটা সবসময় উপরেরটা। মানে ধরো আমি যদি তোমাকে বলি যে কোনো একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে 7 নম্বর কক্ষপথে যাওয়ার জন্য মানে তোমার হচ্ছে কি পরিমাণ তাকে, কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে হবে, তাহলে এখানে তোমার এনআই কি হবে বলো তো? 3 থেকে 7-এ গেছে, এনআই হবে 3, আর 7, এনএফ হবে 7। আবার যদি বলি কোন একটা ইলেকট্রন 7 নম্বর থেকে 3 নম্বরে আসছে, এর ফলে কি পরিমাণ তরঙ্গদৈর্ঘ্য আহ, আলো বিকৃত হয়েছে, তাও তখন এনআই কি হবে? 3, এনএফ হবে 7। যদিও এটা তোমার অত আগে থেকে জানার কথা। তো এটা একটা জানতে হবে। আর এগুলো তো জানো নাকি? এগুলো আমি আর লিখতেছি না, বেকার টাইম যাবে। যে যদি কোন একটা, এই যে এই সিরিজটা লাইম্যান সিরিজ, লাইম্যান, তারপর কি আছে, লাইম্যান বামার, তারপর হচ্ছে বোধহয় পেস্টেন, তারপর হলো তোমার ব্রাকেট, আর একটা হচ্ছে ফোন। এগুলো সম্বন্ধে আইডিয়া আছে না? লাইম্যান সিরিজ বলতে আমরা কি বুঝি, বা আমার সিরিজ বলতে কি বুঝি, বা এগুলো আসলে কি জিনিস? লাইম্যান মানে হলো আমাদের কত নম্বর কক্ষপথ। এন, এন হচ্ছে 1, আমি এখানে এন এর মানগুলো দিয়ে দিই, দাঁড়াও। এটা এন, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, আর এটা বোধহয় 5। নাকি ভুল করলাম? লাইম্যান এন, হ্যাঁ, বা আমার হচ্ছে 2, প্যাশন হচ্ছে 3, ব্রাকেট হচ্ছে 4, আর ফোন হচ্ছে 5। ঠিক আছে, এটাই। মানে এইটা কি হচ্ছে, যদি লাইম্যান সিরিজে অর্থাৎ প্রথম কক্ষপথে, হায়ার স্টেটের কোন কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে কোনো একটা ইলেকট্রন আসে, তার ফলে যে আলোগুলা বিকৃত হবে সেগুলো লাইম্যান সিরিজের আলো। হায়ার কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন যদি আহ মানে শক্তি বিকিরণ করে 2 নম্বর কক্ষপথে আসে, তাহলে যে ফোটন গুলা বিকৃত হবে সেগুলো হচ্ছে কি বামা সিরিজের আলো। বুঝতে পারছো? আমি একটা চিত্র দেখে তাহলে বুঝতে পারবা। ধরো আমি এইগুলাকে এইভাবে লিখলাম। এখানে হচ্ছে এনার্জি, হ্যাঁ, এইটা, এটা হচ্ছে এনার্জি, এনার্জি দিলাম। এই এনার্জি লেভেল গুলো দিব আমি। ধরো এটা হচ্ছে লাইম্যান সিরিজের মানে প্রথম কক্ষপথের হচ্ছে শক্তি, শক্তির লেভেল, মানে ধরো এই লেভেলে আছে। তারপর ধরো বামার লেভেলটা এখানে আছে। তারপর ধরো হচ্ছে প্যাশন লেভেলটা এখানে আছে। তারপর কি আছে,
ব্র্যাকেট আছে 1 2 3 4 5। আচ্ছা দেখো, ধরো মানে আমাদের হচ্ছে কি এইখানে এটা হচ্ছে লাইমেন সিরিজ, এর ভ্যালু এখানে কত 1। তো এখানে কি হতে পারে, এখানে হচ্ছে আমি টাইম যাবে, আমি হাতে লিখি। ধরো এখানে এই 2 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আসতে পারে। তারপর এখানে হচ্ছে কি 3 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আসতে পারে। 4 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে। 5 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে। তারপর হচ্ছে 6 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে, এরকম করে উপরের লেভেল থেকে এখানে ইলেকট্রন আসবে। তাহলে এখানে প্রতিবারে শক্তি বিকৃত হবে না, বিকৃত হবে। তাহলে এইগুলা কি বলতেছে, লাইম্যান সিরিজ। বুঝছি, এটাকে কি বলতেছে, লাইম্যান সিরিজ। বোঝা গেছে জিনিসটা। আর আমরা যদি এই যে ইয়া থেকে নিই, ধরো 2 নম্বরে যে বামারের জন্য বলি, অন্য কালে ইউজ করি, এটা হচ্ছে বামার সিরিজ। মানে কি 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন গুলো আসবে, তাহলে 2 নম্বর থেকে আসতে, 3 নম্বর থেকে আসবে, 4 নম্বর থেকে আসবে। তারপর কি হবে বলো তো, তারপর হচ্ছে এই যে 5 নম্বর থেকে আসবে, মানে এই যে হায়ার লেভেল থেকে আসবে, এরকম করে। বুঝছো জিনিসটা, এভাবে থাকবে। তাহলে এরকম করে আমরা 3-এর জন্য দেখাতে পারি, 4-এর জন্য দেখাতে পারি, 5-এর জন্য দেখাতে পারি, দেখাতে পারি না, ওগুলো অত দেখানোর দরকার নেই। আর আমরা যদি শক্তি লেভেলে চিন্তা করি, দেখো এটা আমি কিসের গ্রাফ আঁকছি, শক্তির এর গ্রাফটা আঁকছি। তো লাইম্যান সিরিজের শক্তির লেভেলটা এইটা, ঠিক আছে, এই যে এটা, এটা হচ্ছে লাইম্যান সিরিজের শক্তির লেভেলটা। বার্মা সিরিজের শক্তির লেভেলটা এটা, তারপর করে এভাবে এভাবে যাচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, যে যত উপর লেভেলে যাচ্ছে, দুইটা শক্তি স্তরের মধ্যবর্তী শক্তির গ্যাপটা কমে যাচ্ছে। শক্তির গ্যাপ বলতে এটা কিন্তু শক্তির গ্যাপ ডেলি, এটা হচ্ছে ডেলি। যে যত হায়ার লেভেলে যাবা তুমি, তত তোমার এই যে শক্তির গ্যাপটা, পরস্পরের দুইটা শক্তি স্তরের মধ্যে যে শক্তির গ্যাপটা, এটা কিন্তু কমে যাচ্ছে। এটা একটা প্যাটার্ন হয়, এটা আমরা দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আমাদের এখানে যেটা বুঝতে হবে যে যখন কোন একটা ইলেকট্রন ধরো পুন্ট লেভেলের শক্তি স্তরে আছে, বা পুন্ট এই নম্বর কক্ষপথটাতে আছে, তো সেখান থেকে সে লাইমেনের শক্তি স্তরে চলে আসতে পারে, জাম্প করতে পারে। এর ফলে সে একটা শক্তি বিকিরণ করবে। তারপর কি হতে পারে, ধরো ব্র্যাকেট থেকেও আসতে পারে, মানে হায়ার স্টেটের এনার্জি থেকে লোয়ার স্টেটের এনার্জিতে সে আসবে। সেটা যদি লাইমেন সিরিজে আসে, তাহলে লাইমেন সিরিজ। তো ঠিক আছে, ব্যাপারটা এইভাবে কাজ করতেছে, আশা করি বুঝাইতে পারছি। এখন হচ্ছে লাইমেন পেশেন্ট, পেশেন্ট থেকে আসলে বা আমার থেকে আসলো আরেকটা, ধরো এই যে একটা দেখাইলাম, একটা দেখাইলে হবে। তো এখন আমরা এখান থেকে কি জানি, এখান থেকে আমাদের একটা জিনিস জানা আছে, যে যদি লাইমেন সিরিজ হয়, তাহলে এগুলোর ফলে যেই শক্তি বা ফোটনটা বিকৃত হবে, সেটাকে আমরা কি বলি, অতিবেগুনি রশ্মি বলি না। লাইমেন সিরিজে যদি কোনো কিছু আসে, সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি, মানে বিকৃত ফোটনটা হবে অতি বেগুনি। আর বার্মা সিরিজে যদি আসে, তাহলে সেটা সেই আলোটা হবে দৃশ্যমান আলো। তো মানে সেটা আমরা দেখতে পারবো, সেই দৃশ্যমান আলো। আর পেশেন্টে থাকলে, পেশেন্ট ব্র্যাকেটে এই অঞ্চল, এদের দুইটাতে যদি থাকে, সেই আলোটা হবে আইআর। আর এইটাতে যদি আসে, এটাকে বলে এফআইআর, ফার ইনফ্রারেড। এগুলো আমাদের গুণগত রসায়নে আমরা পড়ছিলাম, ইনফ্রারেড। ঠিক আছে, এরকম আর কি। তাহলে প্রশ্ন কিরকম আসবে, প্রশ্ন বুঝতে পারতেছো, কেমিস্ট্রি তো হয়তো সলভ করছে এরকম টাইপের প্রশ্ন, ওইগুলো ওই টাইপের প্রশ্নগুলো আসবে আর কি। আচ্ছা, আরেকটা তোমাদেরকে প্রশ্ন করি, যে
ধরো লাইম্যান সিরিজের জন্য তোমাকে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বের করতে বলবো, বুঝছো? লাইম্যান সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গের দৈর্ঘ্যের আলো বের করতে বলবো। তাহলে সেক্ষেত্রে এনআই এবং এনএফ এর ভ্যালু গুলো কি হতে পারে বলতে পারবে একটু? লাইম্যান সিরিজের জন্য সর্বনিম্ন, দেখো লাইম্যান সিরিজে তো অনেকগুলো আলোই হতে পারে, কারণ যে কোনো শক্তি স্তর থেকে আসলে এক এক টাইপের তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইমিট করবে। সবচেয়ে কম দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে সেটা বের করতে গেলে এনআই এবং এনএফ এর ভ্যালু কত হওয়া উচিত বলো তো একটু, বলতে পারবা? আমার প্রশ্ন বুঝে আসো? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমি লাইম্যান সিরিজের জন্য বের করবো। হ্যাঁ, এনআই এর ভ্যালু কত? 1, হ্যাঁ ঠিক আছে। এনএফ এর ভ্যালুটা কত নিবা? এনএফ এর ভ্যালুটা কত নিবা? মানে এনআই তো এখানে লাইম্যান সিরিজে আসবে, এনআই তো এই জন্য 1। সর্বনিম্ন বলছি, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তাইলে অসীম হবে, রাইট। কেন অসীম হবে? কারণ হচ্ছে যে আমরা জানি এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা কি ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক। আর সর্বোচ্চ, মানে তাহলে তোমার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে? যখন সর্বোচ্চ শক্তির ফোটন কণা বিকিরিত হবে। সর্বোচ্চ শক্তির ফোটন কণা কখন বিকিরিত হবে? যখন ডেল ইটা সর্বোচ্চ হবে। ডেল ইটা সর্বোচ্চ কখন হবে? যখন অসীম থেকে আসবে। কারণ যত উপরে শক্তি স্তরে যাই শক্তি তত বাড়ে। তো সর্বোচ্চ শক্তির ফোটন কণাটার তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সর্বনিম্ন। আর সর্বোচ্চ শক্তির ফোটন কণাটা কখন আসবে? যখন অসীম থেকে আসবে। সো এনএফ হতে হবে অসীম, এনআই হতে হবে কি 1। ঠিক আছে, তাহলে লাইম্যান সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাইছি। তাহলে উল্টাটা বলো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবো? এনআই এবং এনএফ এর ভ্যালু কত নিতে হবে? বলো, পারবা বলো? সর্বোচ্চ তরঙ্গ এনএফ2, হ্যাঁ। কারণ ইমিডিয়েট পরেরটা, ইমিডিয়েট পরেরটা থেকে যখন ইলেকট্রনটা আসবে তখন সর্বনিম্ন সে ইয়া করবে, মানে শক্তিটা বিকিরণ করবে। সর্বনিম্ন শক্তি বিকিরণ করা মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যে আলোটা পাওয়া। তাহলে দেখো, ল্যামডা ম্যাক্স এন্ড ই যদি মিনিমাম হয়, ডেইলি মিনিমাম হতে হলে, হ্যাঁ, তোমার কি করতে হবে? যে কোনো কক্ষপথের ক্ষেত্রে এনএফ টা কত নিতে হবে? এনএফ টা নিতে হবে ইমিডিয়েট পরেরটা, যে কোনো কক্ষপথের জন্য ইমিডিয়েট পরের। এটা মুখস্থ করার কোনো নাই, তাও আমি লিখে দিচ্ছি পরেরটা। এটা হবে তোমার এনএস নিতে হবে। এনআই তো তুমি জানো কোনটা নিবা, তোমার বামার বললে বামার নি বললে এনআই নিবে 2, পেশেন্ট বলে এনআই নিবে 3। আর যদি ল্যামডা মিনিমাম নিতে চাও এবং তোমার ডেলিটা ম্যাক্সিমাম নিতে চাও, হ্যাঁ, তাহলে তোমার এনএফ টা কি হতে হবে? এনএফ টা হতে হবে অসীম। তার মানে আমাকে যদি বলে প্যাশন সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা বের করো, তাহলে আমরা আচ্ছা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা বের করতে বলছে, তাহলে এনএফ টা আমরা এখানে নিব অসীম সূত্রে, এনআই টা নিব হচ্ছে প্যাশন যেহেতু বলছে 3। অঙ্ক করবো আর কি। বুঝতে পারছো? এটা আমাদের অঙ্ক করতে সাহায্য করবে। এই কথা গেল। তারপর আমরা আগাই। তো ধরো আমরা একটা কয়েকটা অঙ্ক করি। ধরো তোমাকে বললো, কি বললো, ধরো তোমাকে বললো ল্যামডা এল, আমি জাস্ট অঙ্কটা এমনি মুখে বলতেছি। ল্যামডা এল বলছে আহ 913 দশমিক এত 913.4 অ্যাংস্ট্রম। বলতেছি এটা কি? এটা হচ্ছে এনআই, হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে এটা কত হচ্ছে, হ্যাঁ, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন ল্যামডা। তোমাকে বের করতে বলছে বামার, মানে ল্যামডা বি কত, ল্যামডা বি মিনিমাম কি। মানে প্রশ্নটা আমি বলি তোমাকে, লাইম্যান সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে দিছি, সেটা হচ্ছে এটা যেটা দিছি। তোমাকে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছে। কিভাবে বের করবো? উইথ দ্য হেল্প অফ ল্যামডা এল। কথা বুঝতে পারছো? তোমার ল্যামডা এলটা ইউজ করে ল্যামডা বি মিনিমামটা ইউজ করতে হবে। ল্যামডা এল এটা মিনিমাম, ল্যামডা বি মিনিমাম ইউজ করতে হবে। কি করা যেতে পারে? কি করব? আমরা একটু সূত্রটা দিক দেখাই। আমাদের সূত্রটা হচ্ছে 1/ল্যামডা আর এইচ লিখলাম 1 ni স্কোয়ার মাইনাস কি বলো, এনএফ স্কোয়ার, তাই না? আচ্ছা, যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হইতে হয়, ল্যামডা মিনিমাম হতে হয়, তাহলে আমি একটু আগে বললাম তোমার এনএফ টা কি হতে হবে? অসীম হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 1/ল্যামডা
হ্যাঁ, 1 বাই ল্যামডা মিনিমাম এটাকে কি লিখতে পারি? সিম্পলি লিখতে পারি আরএক্স বাই এনআই স্কোয়ার। তো আরএক্স তো কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা মিন এর সাথে এনআই এর সম্পর্কটা কি আসতেছে? সমানুপাতিক না এনআই স্কোয়ার। তাহলে আমরা এখানে সিম্পলি ল্যামডা 1 বাই ল্যামডা 2, এটা শুধুমাত্র মিনিমামের ক্ষেত্রে, আমি এখানে মিনিমামও লিখে দিই, পরে আবার এটা যে কোনো ক্ষেত্রে ইউজ করে ফেলবো মিনিমাম। তখন এটা কি হবে? এনআই স্কোয়ার, এন 1 স্কোয়ার, এন 2 স্কোয়ার। ঠিক আছে, এখন তো বাকিটা করতে হবে না বোধহয়। এন 1 হচ্ছে, তুমি এখানে লাইমেনের জন্য 1 বসাবা, লাইমেনের জন্য মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, বামানের জন্য বের করতে বলছে, এন 2 বসাবা 2, ল্যামডা বি মিনিমাম বের হয়ে যাবে। তাইলে আমাদের এইটা ব্যবহার করে অঙ্কটা করে ফেলো। বুঝতে পারছি? বলো বলো, বুঝছো কিনা বলো তো। আগাইলাম তাহলে। এরপরে তোমাকে ধরো একটা অঙ্ক দিল, কি তোমাকে বললো, এগুলো পারবা, এগুলো সহজ অঙ্ক আছে। যে ধরো বলছে এখানে, আমার এখানে লেখা আছে যে তোমার বামা সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। তো এটাই পারবা, এটা সহজ একটা ম্যাথ। হ্যাঁ, এইটা ম্যাথ একটু দেখতে পাবো। এখানে বলছে কি, একটা হাইড্রোজেন পরমাণুকে n তম কক্ষপথে উদ্দীপ্ত করা হলে, একটি হাইড্রোজেন পরমাণুকে n তম কক্ষপথে উদ্দীপ্ত করা হলে, দীপ্ত বানানটা কি? উদ্দীপিত করা হলে মোট কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে? মোট কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে? এটা প্রশ্ন। এটা কিভাবে করব? মানে একটা তোমার হাইড্রোজেন পরমাণু আছে, ওটা ধরো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনটা আছে। কারণ তুমি যখন ওটা উদ্দীপিত করবা, মানে এক্সাইটেড করবা, তার মানে ওকে শক্তি দিছো। তাহলে শক্তি দিলে, তাহলে ও হায়ার লেভেলের শক্তি কক্ষপথ গুলাতে জাম্প করবে, মানে ইলেকট্রনটা। ঠিক আছে, মানে ইলেকট্রনটা এরকম করে হাই লেভেলে জাম্প করতে পারবে, মানে বা জাম্প করবে আর কি, ধরো। তো এখন মোর তোমাকে বলছে যে এরকম আসলে কতগুলো আমি বর্ণালী রেখা পাবো আর কি, যদি এরকম হয়। মানে ধরো কি হবে ব্যাপারটা, ধরো n 1 আছে, বর্তমানে n 1 এ ইলেকট্রনটা আছে, তাহলে সেটা হচ্ছে n 2 তে যেতে পারে, 3 তে যেতে পারে, 4 এ যেতে পারে, 5 এ যেতে পারে, 6 এ যেতে পারে, 7 এ যেতে পারে, এরকম করে যাইতে পারে। আবার আমি দাঁড়াও চিত্রটা আঁকাই, চিত্রটা না আঁকলে বুঝতে পারবো না। এরকম ধরো আর কি। এরকম। ধরো সর্বোচ্চ যে কক্ষপথটাতে যাবে সেটা হচ্ছে n নম্বর কক্ষপথ, বুঝছো? n নম্বর কক্ষপথ আছে। এখন একটা হাইড্রোজেন পরমাণু n তম কক্ষপথে ইলেকট্রন কক্ষপথে উদ্দীপ্ত করা হলে মোট কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে? আচ্ছা, n তম কক্ষপথ থেকে উদ্দীপ্ত করছে, সরি আমি তাহলে ভুল করছিলাম, আমি বলছি প্রথম কক্ষপথ। n তম কক্ষপথকে উদ্দীপ্ত করছে, আচ্ছা n তম কক্ষপথকে যদি উদ্দীপ্ত করে, তাহলে আমরা কি করব? উদ্দীপ্ত করছে তো, তাহলে তাহলে ধরো ইলেকট্রন এখানে ছিল, n নম্বর কক্ষপথে আছে, তাহলে ইলেকট্রনটা ধরো n থেকে আসলো 1 এ,
তারপর ধরো এইটা হলো একটা। তারপর ধরো n-1 থেকে এখানে আসতে পারলো। তারপর ধরো n-2 থেকে আসলো। তারপর ধরো 3 থেকে আসলো। তারপর ধরো 2 থেকে আসলো। এটা একটা হলো। তারপর এরকম হইতে পারে যে মানে আমাদের সবগুলো পসিবল কেসই চিন্তা করতে হবে। তারপর ধরো এখান থেকে আহ, মানে n থেকে কি বলে যে এটা এদিক থেকে করি। n থেকে এই যে 2 নম্বরে আসলো। তারপর এই যে n-1 থেকে এই 2 নম্বরে আসলো। ঠিক আছে, তারপর এখানে আসলো। তারপর হলো এখানে আসলো। মানে হচ্ছে কি, হায়ার লেভেল থেকে তোমার 1 এ আসতে পারে, 2 এ আসতে পারে, 3 তেও আসতে পারে। মানে সব মানে তুমি একটা কক্ষপথে উপরের লেভেল থেকে সবখানে আসতে পারে আর কি। তাহলে এরকম কতগুলো পসিবল কেস হবে আর কি। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? তাহলে এই যে এক একটা রেখা, এগুলো এক একটা বর্ণালী। এটা এক একটা রেখা, এক একটা বর্ণালী। এটা একটা বর্ণালী, এটা একটা বর্ণালী, এটা একটা বর্ণালী, এটা একটা বর্ণালী। এখন যতগুলো হইতে পারে সবগুলো আমাকে কেস চিন্তা করতে হবে। মানে এখানে বলছে তো মোট কতগুলি বর্ণালী পাওয়া যাবে, তাহলে আমাকে সবগুলো চিন্তা করতে হবে। এটুকু কি বুঝছো? মানে প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে 1 নম্বরে আসছে সবাই। 1 নম্বর কক্ষপথে কতগুলো বর্ণালী পাবো, 2 নম্বরের জন্য কতগুলো পাবো, 3 নম্বরের জন্য কতগুলো পাবো, 4 নম্বরের জন্য কতগুলো পাবো। আমার কথা কি বোঝা গেছে? তারপর সবগুলো যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের মোট বর্ণালী পাওয়া যাবে এতগুলো। বুঝা যায়নি? হ্যালো, কিরে? আইসা? আচ্ছা, ঠিক আছে। এখন কিভাবে করবো বলো তো? কি করা যেতে পারে? কি করবা? আর এটা সলভ করবা কিভাবে? তোমার মোট বর্ণালী সবগুলো বর্ণালী পাইতে হবে, তো এখন এটা কিভাবে কেমনে করা যেতে পারে? হুম, কি করবো? দেওয়ার জন্য এত এত পদ্ধতি করা হলো, মোট কতগুলো বর্ণালী রেখা পাওয়া যায়। আচ্ছা, কেমনে করব? কি করা যেতে পারে? হুম। কি করবো বলো? চিন্তা করো কি করা যেতে পারে। সবগুলা যোগ করতে হবে, যতগুলা আছে। এটা কিভাবে করবো এটা? কোনো আইডিয়া? আমার মাথায় তো কিছু আসতেছে না। একটা হাইড্রোজেন পরমাণুকে n তম কক্ষপথে উদ্যুত করা হলো, মোট কতগুলো বর্ণালী রেখা আমরা পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে n নম্বর থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, তাহলে কি করা যেতে পারে? n তম কক্ষপথে উদ্যুত করা হলে মোট কতগুলি বর্ণালী রেখা পাওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে দাঁড়াও, একটা এটা দাঁড়াও দেখি। তো হুম, আচ্ছা। ওকে, n-1 এটা আসতেছে n থেকে n-1 এ আসলো, n-2 তে আসলো, n-3 তে আসলো, আচ্ছা, এটা কি এটা বলছিলাম যে একটা হাইড্রোজেন পরমাণুকে যদি n তম কক্ষপথে করি, তাহলে মোট কতগুলি বর্ণালী রেখা পাওয়া যাবে এটা। যে ধরো n নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আসবে, আছে, তাহলে সে n-1 এ আসতে পারে, n-2 তে আসতে পারে, n-3 তে, এরকম করে করে আসবে। এরকম করে করে যদি আসে, তাহলে হচ্ছে না তো। হুম।
কি হবে এটা? কিভাবে করবা? কোনো আইডিয়া আছে বলো তো? এটার যে অ্যান্সারটা সেটা অ্যান্সারটা আমি জানি মুখস্থ আমার। এটা হচ্ছে এমসি2 আছে। মানে এমসিকিউ তে কাজে লাগে এটা। যেকোনো একটা হাইড্রোজেন পরমাণুকে nতম কক্ষপথে যদি উদ্ধৃত করো তাহলে মোট যে বর্ণালী পাওয়া যাবে সেটা হচ্ছে এমসি2। এটা এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। এমসিকিউ তে আসবে এটা। তো বললো যে কোনো একটা হাইড্রোজেন পরমাণু 5তম কক্ষপথে উদ্ধৃত করা হলে মোট কতগুলি বর্ণালী রেখা পাওয়া যাবে? সিম্পল যে অ্যান্সারটা আসবে 5c2। এইভাবে অ্যান্সারটা আনতে হয়। তো এটা কিভাবে আসে ওটা অ্যাকচুয়ালি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু পরে দেখি, আমার মাথায় আসলে আমি করবো না। আপাতত এটার অ্যান্সারটা লিখে রাখি। এটা যদি তোমার এমসিকিউ তে আসে তাহলে এটাই হিসেবে কাজ করে দিবা, ঠিক আছে? এমসি2 লিখে দিবা, মানে এমসিকিউ তে আসে। আর যদি আমার মনে পড়ে কিভাবে করছিলাম তাহলে আমি বলতেছি। আমরা পরেরটাতে যাই। আচ্ছা, পরে আমাদের নতুন টপিক আছে। পরের নতুন টপিক হচ্ছে এই যে এগুলো, মানে ছোট ছোট টপিক। মানে এগুলো হচ্ছে কি বলবো, এমসিকিউ তে আসবে নাহলে খতে আসবে। এই জন্য দ্রুত আমি বলে যাব, এগুলো তোমরা আগে থেকে জানো। আচ্ছা, আমাদের এখানে আর কি এখন ওই যে পরমাণুর ভিতরের জিনিসপত্র পড়তে হবে। পরমাণুর ভিতরে বলতে নিউক্লিয়াসের জিনিসপত্র পড়তে হবে। একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কণাগুলো আছে সেগুলো সেগুলো নিয়ে কাজ করতে হবে, সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। মানে একটা পরমাণুর নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে? মানে মেনলি স্টাডিটা হচ্ছে এটা। আচ্ছা, তো একটা পরমাণুর নিউক্লিয়াসে যেই কণাগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি, এগুলোকে বলা হয় নিউক্লিয়ন। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়ন কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে থাকা কণাগুলোকে নিউক্লিয়ন বলে। তার মানে প্রোটন একটা নিউক্লিয়ন, আর আর কি আমাদের নিউট্রন একটা নিউক্লিয়ন। এটা কি বলছে? পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে কণা সমূহকে নিউক্লিয়ন বলে। এখন আমরা জানি পরমাণুর ভিতরে কি থাকে। পরমাণুর ভিতরে থাকবে হচ্ছে তোমার প্রোটন থাকবে, আর পরমাণুর ভিতরে থাকবে নিউট্রন। তো এটা আমরা কিভাবে জানি? এটা আমাদের রাদারফোর্ড বলছিল, যে আমাদের একটা পরমাণুর ভিতরে কি থাকে, চ- এর ভিতরে সমগ্র ভরগুলো সাজানো থাকে। তো এটা আমরা এখন জানি, আপডেটটা আমরা আমরা জানি যে আমাদের একটা পরমাণুর ভিতরে নিউট্রন থাকে, নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন থাকে, প্রোটন থাকে। নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ আছে। তো তার আগে কি ছিল? তার আগে একটা ধারণা ছিল যে প্রোটন ইলেকট্রন মতবাদ। আগে কি ধারণা ছিল? যে একটা পরমাণুর ভিতরে প্রোটন আর শুধু ইলেকট্রনই আছে, আর অন্য কিছু নেই, ঠিক আছে? এগুলো জিনিসপত্র আগে ধারণা ছিল। তো এইসব একটু বই থেকে পড়ে নিবা, যে প্রোটন নিউট্রন মতবাদ কে দিছিল, ঠিক আছে? প্রোটন নিউট্রন মতবাদ সম্ভবত দিছিল হাইজেনবার্গ। তো এগুলো একটু বই থেকে স্টাডি করতে হবে, মানে একটু রিডিং করতে হবে। এই অধ্যায়টা কিন্তু একটু রিডিংও আছে, হ্যাঁ। আলফা কোণা, বিটা কোণা এগুলো নিয়ে আসে। সো এগুলো একটু রিডিং করা লাগবে একটু তোমাকে। প্রোটন নিউট্রন মতবাদ, জাস্ট আমি টপিক গুলো বলে দিচ্ছি, এগুলো পড়িও। তো এটা দিয়েছিল হাইজেনবার্গ। এটা পড়ে নিবা, বিস্তারিত পড়ে নিবা। তারপর কে কি আবিষ্কার করছিল এগুলো একটু পড়বা, যদি এগুলো আসবে না জাস্ট মতবাদ গুলো পড়বা আর কি, খতে আসার মতো হতে পারে। এরপরে আমরা যাই। আমাদের এখন আমরা আমরা জানি, যেটা আমরা পড়ি এগুলো তোমাদের নতুন করে বলার কিছু নাই। সেটা হচ্ছে আমাদের প্রোটনের ভিতরে কি থাকে? আমাদের প্রোটনের ভিতরে থাকে নিউট্রন। আর আমাদের প্রোটনের ভিতরে থাকে কি? প্রোটনের ভিতরে থাকে হচ্ছে প্রোটন। আমি যদি নিউটন সম্বন্ধে বলি, নিউটন লিখলাম। তো নিউটনের ভর আছে, তাই না? নিউটনের ভর কত বলতো? 28 কেজি না 27 কেজি? কোনটা হবে? 27, 28 বলো তো? 27ই ছিল না? কিরে, মনে হয় নাই তোমাদের? 27 ধরো, 24 গ্রাম, 20।
এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 27। আচ্ছা, এইটাকে আমরা কি বলবো? এটাকে এই যে ভরটা আছে, এটাকে আমরা বলবো 1 mu। ঠিক আছে, mu এর পূর্ণরূপটা কি? 1 atomic mass unit। এই এতটুকু ভরকে বলে 1 AMU। ঠিক আছে, 1। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রোটনের ভর কত? 1 AMU। আর নিউট্রনের ভর কত? 1 MM। ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। আর যদি চার্জের কথা চিন্তা করি, এটা বাদ দাও, এটা হেডিংটা বাদ দিলাম। চার্জের কথা চিন্তা করি, প্রোটনের চার্জ হচ্ছে কত? চার্জ না, প্লাস। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস 602। নিউট্রনের চার্জ হচ্ছে 0। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এরপরে আমরা একটা প্রোটন, একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করি? এটা যদি এক্স পরমাণু হয়, এটা জেড হয়, আর এটা এ হয়। এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে কি? ভর সংখ্যা। আর জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা। তো ভর সংখ্যা, একটা একটা পরমাণুর ভর কি হয়? একটা পরমাণুর ভর আহ ওইটা হচ্ছে প্রোটনের ভর যোগ হচ্ছে নিউট্রনের ভর, তাই না? বা সিম্পলি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এগুলো সব আগের জিনিস, ছোটবেলার জিনিস। বলতেছে এগুলো কেন পড়াইতেছে না, একটু পরে আমরা নতুন জিনিস করবো আর কি। ঠিক আছে, জেড হচ্ছে সিম্পলি কি হবে? এ মাইনাস, সরি, জেড কেন বলতেছি, নিউটন সংখ্যার কি হবে সিম্পলি? এ মাইনাস জেড। আচ্ছা, এখন এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এইটা যদি নিউক্লিয়াস হয়, আর এটা যদি তোমার কক্ষপথ হয় ধরো। ঠিক আছে, এটা হচ্ছে আহ এটা যদি তোমার কক্ষপথ হয়, তাহলে এটা ধরো মানে তোমার হচ্ছে এটা প্রথম বড় করে আঁকা উচিত ছিল, যাই হোক এটা এমনি বুঝতে পারবো। ধরো এইটা কেন্দ্রটা, তাহলে এই এতটুকু হচ্ছে কিসের ব্যাস? এতটুকু ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলো, এতটুকু ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াসের। আর এতটুকু ব্যাসার্ধটা হচ্ছে পরমাণুর, ধরলাম। ঠিক আছে, এটা পরমাণুর ব্যাসার্ধ, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো এই যে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে 10⁻⁻14 মিটার। এটা ধরো সিম্পল আর দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, আর পরমাণুর যে ব্যাসার্ধটা, এখন এটা মনে রাখতে হবে, আমি লিখে দিছি। পরমাণু হচ্ছে, তোমার মনে রাখতে হবে এটা। পরমাণুর ব্যাসার্ধটা সিম্পলি এটা আসবে 10⁻10 মিটার, বা এটাকে তুমি বলতে পারো 1 অ্যাংস্ট্রম। এখন যে জিনিসটা তোমরা জানো না, সেটা আমি লিখবো। সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধটা দেখতেছো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা হলো, ধরো এটাকে আমি আর দিলাম, এই আরটা হলো R0 × A⁻1/3। এইটা তুমি জানো না, এই সম্পর্কটা। কোন একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো R0 × A⁻1/3। এখানে R0টা একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা ফিক্সড ভ্যালু আছে। আর এই যে এটা তুমি বুঝতে পারতেছো, এটা হচ্ছে ভর সংখ্যা। তার মানে ভর সংখ্যার সাথে নিউক্লিয়াসের ব্যাসার্ধর একটা সম্পর্ক আছে। ভর বেশি হলে ব্যাসার্ধটা কিরকম হবে, কম হলে ব্যাসার্ধটা কিরকম হলে আমরা দেখলাম এখান থেকে, মানে সূত্রটা থেকে আমরা এটা তো লিখতেই পারি যে এই যে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধটা, ওটা কিসের সমানুপাতিক? A⁻1/3 এর সমানুপাতিক, ভরের সমানুপাতিক। ভরের সাথে এটা সম্পর্কযুক্ত। আর আর নটের যে ভ্যালুটা, আমি যদি আরেকবার সূত্রটা লিখি, R = R0 A⁻1/3, এখানে আর নটের একটা ভ্যালু আছে। আর নট হলো সিম্পলি 1.2 × 10⁻⁻⁴
-15 মিটার। ঠিক আছে? আর এই হচ্ছে এখানে ভর সংখ্যা। এখন এই সূত্র দিয়ে কি ম্যাথ আসে? হ্যাঁ, এই সূত্র দিয়ে ম্যাথ আসবে। এমসিকিউ আসবে বা এমসিকিউই আসবে আরকি। ঠিক আছে? এটা গেল। তাহলে আমরা এই সূত্রটাকে এইভাবে মনে রাখতে পারি বা এটা সূত্র মনে রাখতে পারি যে R1/R2 সিম্পলি আমরা লিখতে পারি A1 1/3 বাই A2 1/3। এটা একটা সূত্রের মতো হইলো আরকি আমাদের। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা আমরা গেলাম নিউক্লিয়াসের ব্যাসার্ধ রিলেটেড কথাবার্তা। যে ব্যাসার্ধের সাথে ভর সংখ্যা কিভাবে রিলেট করে। এরপর তুমি হিসাব করতে আমরা হিসাব করবো ২ টা জিনিস। একটা হচ্ছে নিউক্লিয়াসের আয়তন, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের আয়তন, কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব। এই ২ টা জিনিস হিসাব করব। তাহলে ১ম এ যদি আয়তন ভলিউম হিসাব করি যে নিউক্লিয়াসের আয়তন, নিউক্লিয়াসটা তো আল্টিমেটলি আমরা একটা গোলক হিসেবে চিন্তা করতে পারি। একটা গোলক না? তো গোলকের আয়তন কি? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে নিউক্লিয়াসের আয়তন V এটা সিম্পলি আমরা লিখতে পারি 4/3 পাই নিউক্লিয়াসের ব্যাসার্ধের কিউব। আচ্ছা, এখন 4/3 থাকুক, পাই নিউক্লিয়াসের ব্যাসার্ধটাকে আমরা একটা সূত্র দিয়ে একটু আগে লিখলাম R0 a টু দি পাওয়ার 1/3 এটার উপর কিউব। তাহলে আমরা এখানে যদি 4/3 পাই R0 টু দি পাওয়ার 1/3 a নিয়ে আসি, এটা হচ্ছে ভর, ভলিউম আর কি, ভলিউম। আচ্ছা, তাহলে এইটা আসছে, এটা একটা সূত্রের মতো হলো আর কি যে 4/3 পাই R0 কিউব ইন্টু a। এটা হচ্ছে কোন একটা নিউক্লিয়াসের আয়তন। যদি আমাকে বলে যে বলো আয়তন কি, তাহলে আমাদের ওই নিউক্লিয়াসটা, ওই পরমাণুটার ভর কত সেটা জানতে হবে। তাইলে হয়ে যাচ্ছে, আর নট তো মুখস্থ। ঠিক না? তারপর এখান থেকে আরেকটা জিনিস, আর নটের ভ্যালুটা আমরা একটু আগে লিখে দিলাম, সেটা কি 1.2 ইন্টু 10 ইনভার্স মাইনাস 15 মিটার, মিটার এককে। এখান থেকে আরেকটা জিনিস দেখতে পেলাম যে এই যে আয়তনটা, এটা ভরের সমানুপাতিক। যে ভর যত বেশি হবে আয়তনটাও তত বেশি হবে। আবার ভরটা কি, এই যে ভরটা কি, এই যে ভরটা সিম্পলি আমরা একটু আগে দেখলাম যে প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর, তাই না? প্রোটনের ভর, প্রোটন এর ভর যোগ নিউট্রনের ভর। ঠিক আছে? এটা আমরা দেখলাম। তারপর আমরা দেখতে চাচ্ছি এই এটার আয়তন কত হবে, নিউক্লিয়াসের আয়তন। সরি, আয়তন কেন বললাম, ঘনত্ব। ঘনত্ব, ঘনত্ব সিম্পলি কি, রো। রো সমান কি, এম বাই ভি। এম বাই ভি না? হ্যাঁ, এম বাই ভি। তো এম কি, কোন একটা নিউক্লিয়াসের, কোন একটা পরমাণু নিউক্লিয়াসের আমরা কি জানতে যাচ্ছি, ঘনত্ব জানতে যাচ্ছি। তাহলে ওই পরমাণুটার বা ওই নিউক্লিয়াসটার ভর কত সেটা আমাকে জানতে হবে। তো এই সিম্পলি ওই নিউক্লিয়াসটার ভর কি হবে, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগফল। এখন ওটা কিন্তু আমরা আণবিক ভর, সরি পারমাণবিক ভর বলি বা 1 MU দিয়ে, আমাদেরকে রিয়েল মানে কেজিতে নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এমপি দিয়ে প্রোটনের সংখ্যার নাম্বারকে গুণ করতে হবে, এন দিয়ে নিউটনের নাম্বারকে গুণ করতে হবে, তাহলে আমরা এটা টোটাল ভরটা পাই যাবো, তাই না? মানে ধরো প্রোটন সংখ্যা হচ্ছে 12। তা আমাদের আমরা কি বল, ধরো ধরো কোনো একটা পরমাণু বা ইয়ার কথা চিন্তা করো, তার কথা চিন্তা করবে, যে কোনো একটা কথা চিন্তা করো, তাহলে আমাদের যদি ভরটা চিন্তা করতে হবে, তাহলে প্রোটন সংখ্যাকে ওর নিজস্ব ভর, নিউটন সংখ্যা দিয়ে ওর নিজস্ব ভরকে গুণ করে তারপর যোগ করতে হবে, তাই না? এইটুকু তো আমরা জানি। ভাগ হচ্ছে আয়তন, ভাগ হচ্ছে আয়তন। তো এখন এমপি রাখো ইন্টু পি, এম এন ইন্টু এন। আয়তনটা আমরা একটু আগে বের করলাম না, আয়তনটা কি আসতেছে, 4/3 পাই আর নট কিউব ইন্টু ভর। মানে ভর বলতে এই যে এটাই, মানে সিম্পলি ওই যে উপরের মানটাই, তাই না? এ এ তো এটাই, এর পরিচয় তো এটাই। তাহলে এখানে সিম্পলি এই দুটো কাটাকাটি যায়, কাটাকাটি যায়, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে, মানে আমরা যদি ভর ঠিক লিখছি কি, দাঁড়াও, এটা হচ্ছে, দাঁড়াও দেখি, হ্যাঁ একটু ভুল করছি, সরি। ঠিক আছে, এই যে তোমাদেরকে ভুল ইয়া করবো ভাবে আমি নিজেই ভুল করছি। দেখো, এটা এখানে এ। তো আমরা একটু আগে একটা পরিচয় পড়লাম যে এ এর পরিচয় হচ্ছে কি, এর পরিচয় কি, এর পরিচয় হচ্ছে নাম্বার অফ প্রোটন
এই যে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে A। তাহলে আমরা এমপি আর এমএন টা যদি সমান ধরি, সিম্পলি এমপি আর এমএন টা প্রায় তো সমান, তাহলে ওটাকে এম ধরো, তাহলে এখানে পি প্লাস এন লেখা যায় এখানে 4/3 পাই আর নট কিউব লেখা যায় ইন্টু এ। হ্যাঁ, আবার এম পি প্লাস এন থাকুক 4/3 পাই আর নট কিউব, এই এ মানে হচ্ছে পি প্লাস এন, ঠিক আছে। তো পি প্লাস এন আর পি প্লাস এন কাটে দাও, তাহলে তোমার এখানে সূত্রটা যেটা আসতেছে এম 4/3 পাই আর নট কিউব। এখন দেখো এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট ভ্যালু, এম এর ভ্যালু হচ্ছে 1.6, 7 × 10⁻27, 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর নটও কনস্ট্যান্ট। তার মানে এই যে ঘনত্বটা যে বের হলো এটা একটা কনস্ট্যান্ট আসলো, এবং এটা মানে যে কোনো নিউক্লিয়াসের জন্য সত্য, যে যে কোনো নিউক্লিয়াসের যদি ঘনত্ব বের করি তাহলে এটাই বের হবে, কারণ আলটিমেটলি সব কাটাকুটি যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই একটা কিছু পার্টিকুলার একটা ভ্যালু আসবে, এবং সেটা আসবে হচ্ছে দাঁড়াও হিসাব করি, 1.67 × 10⁻27, 4/3 বাই 1.2। আচ্ছা, তাহলে এটা আসতেছে 2 এখানে লিখবো, এখানে লিখি 2.31 × 10⁻7, এবং এটা এসআই এককে বের হয়েছে, ঠিক আছে, এসআই এককে বের হবে, কেজি পার মিটার কিউব। তাহলে এই যে ভ্যালুটা এটা একটা ফিক্সড ভ্যালু, মানে এত ঘনত্ব, মানে এই পরিমাণ ঘনত্ব আছে। কথা কি বুঝছো তোমরা? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সকল মৌলের নিউক্লিয়াসের ঘনত্ব সেম। ঘনত্ব সমান। এবং এটা কত? এবং এটা হলো 2.31 × 10⁻⁻, তো আসছে এটা, এটা বড় মান আসছে। কত আসছে? 10⁻17, বিশাল বড়। ঠিক আছে, তুমি বুঝতে পারতেছো এত কেজি পার মিটার কিউব, মানে ঘনত্বটা কত বেশি, মানে অনেক বেশি, মানে ওখানে খুবই ঘন, মানে কি বলবো, ঘনত্বটা চিন্তা করা যায় না, এত বেশি ঘনত্বের ওই নিউক্লিয়াসের ভিতরে আছে। যাই হোক, এখন তো এই তো মোটামুটি এগুলাই বলতে পারো। এখন তোমাকে যদি একটা প্রশ্ন বলা হয় যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব পানির ঘনত্বের কত গুণ, পারবে না? ধরো একটা কোশ্চেন করলাম, কি করবা? কি করবো বলো? সিম্পলি নিউক্লিয়াসের ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ করবো, যেটা অ্যান্সার আসবে ওইটা আমাদের উত্তর, ঠিক আছে। তার মানে এখানে একটা জিনিস বুঝে যায় যে ঘনত্বটা কত বেশি, চিন্তা করো একটা পুরো নিউক্লিয়াসের ঘনত্বটা, সরি একটা পুরো পরমাণুর ঘনত্বটা আসলে তুমি চিন্তা করো, এটা আসলে নিউক্লিয়াসের ঘনত্বটাই, নিউক্লিয়াসের ঘনত্বটা এত বেশি যখন সবগুলা ভর আসলে পুঞ্জীভূত হয়ে আছে, যত ভর আছে, তাই না? তাই এটার তো ব্যাখ্যা এটাই হতে পারে, এটার ব্যাখ্যা এটাই হতে পারে যে যেহেতু ওখানে সমস্ত ভর ওইখানে আছে, নিউক্লিয়াসের ভর ওখানে আছে, এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধটা আমরা জানি খুবই কম হয়, এবং ভরটা ওরা হয় অনেক বেশি, ফলে আলটিমেটলি ঘনত্বটা কি হবে, বেশি হবে না? কারণ আমরা জানি রো সমান m/4/3 পাই আর কিউব। সো এটা যদি অনেক বেশি হয় এবং এটা যদি অনেক কম হয়, কারণ নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনেক কম হবে, ভর অনেক বেশি হবে, সিম্পলি রোটা অনেক বেশি হবে, এটা আর কি। তাহলে আমরা এই পর্যন্ত তো ক্লিয়ার, এখানে তো সব ফ্যাকচুয়াল জিনিস করতেছিল, এখানে বোঝার তো কিছু ছিল না, এটাই আর কি। বেশিরভাগ জিনিস তো ফ্যাক্ট, সো এখানে বোঝার মতো কিছু ছিল না আর কি। ধরো একটা প্রশ্ন দিছে এরকম, লুথেনিয়ামের 71 আর হচ্ছে এটা 175, বললো যে এগুলো প্রশ্ন পারবে, প্রশ্ন আর কি করবে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই।
একটা প্রশ্ন যেটা আসার মতো সেটা হলো, হ্যাঁ এটা দিছি ধরো, অক্সিজেনের ২ টা আইসোটোপ। অক্সিজেনের, হ্যাঁ ২ টা আইসোটোপ দিছি, ২ টি আইসোটোপ। আইসোটোপ একটা হলো ধরো অক্সিজেন 880, এটা হচ্ছে অক্সিজেন 860। বলছে এই ২ টা আইসোটোপের নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত কত? নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে? ব্যাসার্ধের অনুপাত। তার মানে এটা অঙ্ক আমরা আমাদের ওই যে নতুন একটা সূত্র পড়ছি ওটা দিয়ে করতে পারবো, যে R1/R2 সিম্পলি কি হবে, A1 1/3, A2 1/3, এটা দিয়ে। দেখো R1 আর R2 এর অনুপাত চাইছে, সিম্পলি তাহলে A1/A2 এর অনুপাতটা বের করলেই হয়ে যাচ্ছে। তো A1 এখানে কত? A1 হচ্ছে আমাদের 18, আমরা জানি এটা ভর সংখ্যা, তাই না? আর A2 হচ্ছে এখানে কত? 16। ব্যাস, 18/16 যেটা অ্যান্সার আসবে ওটাই উত্তর। তাহলে সূত্রটা জানলে হতো। সূত্রটা যদি না জানতাম তাহলে অঙ্ক তো করতে পারতাম না। এইটুকুই। আচ্ছা, তাহলে আর কি বলছে? এটাই, এটাই আর কি। আচ্ছা, এরপর আমরা তাহলে নতুন টপিকে যাই। তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক আসলে আশা করি পারবা। আচ্ছা, নতুন টপিক হচ্ছে আমরা আজকে শুরু করব, মানে বন্ধন শক্তি। এটা ছোট একটা টপিক, এটা শেষ করে দিই, যদিও এটা শেষে আছে প্রথমে। এরপরে যে টপিকটা বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে বন্ধন তেজস্ক্রিয়তা। তো আমরা এটা আগে পড়ে ফেলি, যেহেতু একই জিনিস আমরা পড়তেছি, নিউক্লিয়াসের ভিতরের জিনিসপত্র পড়তেছি, আর বন্ধন শক্তিটাও নিউক্লিয়াসের জিনিসপত্র। বন্ধন শক্তিটা কিভাবে কাজ করে? বন্ধন শক্তিটা হচ্ছে, দেখো, আমাদের নিউক্লিয়াসের যদি তুমি ভর মেজার করো আর কি, ভর, ভর সংখ্যা না, ভর, ভর সংখ্যা আর ভর আলাদা জিনিস, ভর সংখ্যা না ভর, সেটা তুমি যদি মেজার করো, তাহলে সিম্পলি আমাদের নিউক্লিয়াসের ভিতরে কি আছে, প্রোটন আছে। নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউট্রন আছে। তাহলে এই দুইটা ভর সংখ্যার যোগফলই হবে নিউক্লিয়াসের ভর, সেটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখছি কি, যে আমরা যদি দুইটা পাল্লা নিতাম, তাহলে আমরা যদি ওই একটা নিউক্লিয়াস কে ওই পাল্লায় রাখতাম, তাহলে যে ভরটা পাবো, ওই নিউক্লিয়াসটাকে ভাঙে আলাদা আলাদা করে ওই নিউক্লিয়াসটা যে যে প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি হয়েছে সেগুলোকে যদি দাঁড়িপাল্লা মেজার করি, তাহলে আমাদের ওই আলাদা করে নেওয়ার ফলে যে ভরটা পাচ্ছি না সেটা বেশি আসছে। এইটাকে আমরা বলি ভর ত্রুটি। যে কেন বেশি আসলো, নিউক্লিয়াসটা ভরটা কেন কম আসবে, এই যে কম যে ভরটা ডেল এম, এটাকে আমরা বলি ভর ত্রুটি। এটা গেল কই এবং এটা কাজ কি, বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। দেখো এরকম আর কি। ধরো এটা আমাদের একটা নিউক্লিয়াস বড় করে করছি আমরা। তো এই নিউক্লিয়াসের ভিতরে ধরো প্রোটন আছে অনেকগুলো। ধরো আমি 5টা প্রোটন দিলাম, বুঝছো? 1 2 3 6টা হয়ে গেছে, হলো 6টা প্রোটন আছে। আর এখানে নিউট্রন আছে ধরো, নিউট্রন আছে 5টা, দিয়ে এটা তৈরি হয়েছে এই নিউক্লিয়াসটা দিছে। এখন আমরা কি করলাম, এই নিউক্লিয়াসটা ভর মেজার করছি, একটা ভর পাইলাম, ধরো এই ভরটা মেজার করছি, মেজার করে আমরা এই ভরটা পাইলাম ধরো কত, এম পাইলাম। ঠিক আছে, এম পাইলাম। আর উম, এখন এরপরে আমরা আলাদা আলাদা করে কি করলাম, এখানে 6টা প্রোটন ছিল, তো 6টা প্রোটন এর ভর নিলাম, 6টা প্রোটন, নাম্বার অফ প্রোটন দিয়ে এই প্রোটনের মানে 6 × MP করলাম। তারপরে 5 × Mn করলাম, দিয়ে এখানে আমরা এম প্রাইম হিসাব করলাম। তাহলে এখানে কিছু একটা ভর আসবে। তো আমরা দেখব যে এই এমটা এম প্রাইমের চেয়ে ছোট। ঠিক আছে, তাই তারপর ছোট হওয়া মানে কি, একটা পার্থক্য আছে, মানে এম প্রাইমটা যেহেতু বড়, এম প্রাইম মাইনাস এম করলে এটা ডেল এম পাওয়া যাচ্ছে। এই ডেল এমটাকে আমরা বলি ভর ত্রুটি, বুঝছো? মানে ভর ত্রুটি কেন হলো, ওটার ব্যাখ্যাটা আমরা একটু পরে দিচ্ছি। তাহলে আমরা আগে বের করি, মানে এটা তো আমি এমনি একটু বুঝাইলাম। তাহলে এটা আমরা যদি এমনি হিসাব করি যে কোনো পরমাণুর ক্ষেত্রে, দেখো এটা তোমার যদি একটা পরমাণু হয়, এটা ওটার জেড পারমাণবিক সংখ্যা, এটা ওর ভর সংখ্যা, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা। আচ্ছা,
তাহলে এখন আমরা যদি এই এম প্রাইমটা হিসাব করি, বুঝছো? এম প্রাইমটা যদি হিসাব করি, এম প্রাইমটা কত হওয়া উচিত, বা আমরা এটাকে বললাম যে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত কত, বা আমরা এটা হিসাব করি। এম প্রাইম মানে হচ্ছে আলাদা আলাদা করে যে হিসাবটা করবো, তাহলে এম প্রাইমটা কত হবে আমরা যদি এই সিম্বল থেকে পড়ি, সেটা হবে প্রোটনের ভর ইনটু প্রোটনের সংখ্যা। প্রোটন সংখ্যা কত হবে এই এক্স মূলটার জন্য, জেড, ইনটু নিউটনের ভর, নিউটনের ভর হচ্ছে mn, আর এই এক্স মূলটা নিউটন সংখ্যা কত হবে, সিম্পলি a মাইনাস জেড। তাহলে এম প্রাইমটা বের হয়ে যাবে তোমার। ঠিক আছে, এটা তাহলে কি বের হলো, এম প্রাইম। এম প্রাইম হচ্ছে যেটা ভর হওয়া উচিত ছিল, নিউক্লিয়াসে যে ভরটা হওয়া উচিত ছিল। এটা হওয়া উচিত ছিল, বাট এটা হয় না। আমরা যদি হিসাব করে দেখি, এখন যেটা হয় ওটা তো তুমি হিসাব করতে পারবে না, এটা হচ্ছে তোমার দেয়া থাকবে প্রশ্নে, বা ওটা দরকার, মানে ধরো এইটা হচ্ছে আমরা পাইছি, এটা পাওয়া গেছে, এটা পাইছি, ধরো এম পাইছি, তো হওয়া উচিত ছিল ওটা না, এম পাইছি। তো আমরা একটু আগে বললাম যে এমটা এম প্রাইমের চেয়ে কম হয়। আচ্ছা, তাহলে কি হলো, কিছু পরিমাণ ভর কমে গেছে। তাহলে ওই কিছু পরিমাণ ভর কেন কমে গেছে, কারণ এই যে আমরা তো জানি যে, আচ্ছা তোমাদের মাথায় এটা কি কখনো জিজ্ঞাসা জাগেনি যে প্রোটন গুলো তো সব পজিটিভ চার্জ যুক্ত, তাহলে এরা আবার একসাথে এইভাবে ঘন সন্নিবেশিত হয়ে আসে কেমনে, এটা ব্যাখ্যা কি কোনো পাইছিলা কোথাও? কিভাবে বলো তো? এই প্রোটন গুলা তো পজিটিভ চার্জ কি কখনো একসাথে এভাবে থাকে? ওরা তো পরস্পরকে রিপেল করার কথা ছিল, কিন্তু করে না তো, বা করলেও থাকতেছে কিভাবে, বুঝো নাই? বুঝছো? এটা ওই বন্ধন শক্তি, মানে এদের যে বন্ধন শক্তি একটু আমি এখন বের করবো আর কি। সেই বন্ধন শক্তিটা এর ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, যে রিপালশন ফোর্সটা সেটার থেকেও বেশি। তার ফলে এতগুলো প্রোটন গুলো একসাথে থাকে। ঠিক আছে, তাহলে এই যে তুমি ভরটা তুমি মিসিং পাইলে, সেই ভরটা আসলে কি হয়, ওই বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কিছু পরিমাণ ভর, আমার কথা কি বোঝা যাচ্ছে তোমাদের কাছে? সম- সমতুল্য শক্তি কি হবে, বন্ধন শক্তি হিসেবে নিউক্লিয়াসকে একত্রিত করে রাখবে। করে রাখবে, এবং আমরা ওই শক্তিটা মেজার করতে পারবো। তা ভরকে শক্তিতে রূপান্তর করলে সেটা কিভাবে মেজার করবো? গত চ্যাপ্টারে, লাস্ট চ্যাপ্টারে আমরা সেটা পড়ে আসলাম, যে ভরটাকে যদি শক্তিতে রূপান্তর করা যায়, বা ভরের সাথে শক্তির যে সম্পর্কের সূত্রটা আছে, কি আছে বলতো, কোন সূত্রটা আমরা জানি, মনে পড়ে? বলো বলো, বলে ফেলো। তোমার সূত্রটা কি এটা? ভরের সাথে শক্তির সম্পর্ক, আরে এত বাজে হলো। ই স্কয়ার এম সি স্কয়ার, রাইট। তার মানে আমাদের কতটুকু ভর শক্তিতে রূপান্তর হবে সেটা বের করতে হবে না? সেটাই হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটিটা আশা করি তুমি ক্লিয়ার হয়েছো কিভাবে বের করে। সেটাকে আমি ডেল এম দিয়ে প্রকাশ করি। এটা ডেল এম তো সিম্পলি হবে যত ভর হওয়া উচিত ছিল এম প্রাইম মাইনাস যত ভর আমাদের মেজার করা হয়েছে, এটা তোমাকে প্রশ্নে বলে দিবে, এমটা বলে দিবে, এবং এটা ইউনিটটা ইয়াতে আসবে আর কি, কেজি ইউনিটে আসবে। হ্যাঁ, অন্য ইউনিটে থাকলে তুমি আনতে পারবা, ইউনিটটা চেঞ্জ করতে পারবে। তাইলে আমাদের সিম্পল হিসাবটা হবে, বন্ধন শক্তি হিসাবটা সিম্পলি হবে, আমরা যেটা বললাম বন্ধন শক্তি হচ্ছে যে ভরটা মিসিং আছে সেই ভরটা মানে শক্তিতে রূপান্তর হবে। তাহলে সেই বন্ধন শক্তিটা আমরা যদি ই দ্বারা প্রকাশ করি, এটা সিম্পলি হবে কি, একটু তুমি বললা এম সি স্কোয়ার, মানে ডেল এম সি স্কোয়ার। তাহলে আমরা বন্ধন শক্তি বের করতে পারবো, আমরা ভর ত্রুটিও বের করতে পারবো। ঠিক আছে, এটাই আর কি। তার মানে কোনোভাবে যদি তুমি এই নিউক্লিয়াসটাকে ভাঙতে পারো, আমরা যদি এটাকে ভাঙে দিই, তাহলে আমাদের এই পরিমাণ, যে পরিমাণ বন্ধন শক্তিটা একে ধরে রাখছে সেটা মানে বাইর হয়ে যাবে, মানে সেই পরিমাণ শক্তি আমরা পাবো ওই নিউক্লিয়াস থেকে। আমাদের যে পারমাণবিক চুল্লি গুলো আছে সেখানে তো এই কাজটাই করা হয়, নিউক্লিয়াসটাকে তো ভাঙি, তাই না?
নিউক্লিয়াসটাকে ভাঙে, ওই যে নিউক্লিয়াসটাকে ভাঙে 3টা নিউট্রন তৈরি করে, ওই যে চেইন মানে রিয়েকশনটা তোমরা পড়ছিলা ছোটবেলায়, 9-10-এ পড়ছিলা, বা এটা বোধহয় ইয়াতেও আছে, কেমিস্ট্রিতেও অল্প একটু আলোচনা আছে চেইন রিয়েকশন, এই গুণগত রসায়ন চ্যাপ্টারে। তো কি হবে, ওই আমরা একটা নিউট্রন দিয়ে ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে হিট করব, হিট করলে ওই নিউক্লিয়াসটা ভাঙে বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হবে, তাই না? আর কিছু নিউট্রন বাইর হবে। তো নিউক্লিয়াসটা যেহেতু ভাঙে গেছে, ওই নিউক্লিয়াসটাকে ধরে রাখছিল এরকম পরিমাণ শক্তি তুমি পাচ্ছ, এবং সেই শক্তিটা অনেক বেশি হবে কিন্তু, সি স্কোয়ার আছে। ডেল এম এর ভ্যালু যদি অল্পও হয়, হ্যাঁ, সি স্কোয়ার আছে, সো এটা ভ্যালুটা বেশ বড় একটা ভ্যালু আমরা পাবো। মানে চিন্তা করো, এতগুলো প্রোটনের রিপালশনকে সে আটকে রাখছে, হ্যাঁ, তার মানে বিশাল পরিমাণ শক্তি দিয়ে সে আটকে রাখছে। কিংবা তুমি একটু আগে দেখলে ঘনত্বটা কি পরিমাণ বেশি ছিল, এত ঘনত্ব ভরকে আটকে রাখতে গেলে তো বেশ পরিমাণ ভালো শক্তি লাগবে, ফলে এই শক্তিটা হিউজ একটা শক্তি পাওয়া যাবে, যেটা তুমি পাবা এটাকে ভাঙবে, যেটা আমরা করে থাকি আসলে পারমাণবিক চুল্লিতে। সো এই নিউক্লিয়াসকে ভাঙলে বন্ধন শক্তির সমান শক্তি মুক্ত হবে। এই, তো এটা খুব সহজ একটা টপিক, এই একটা স্লাইডে আমরা এই টপিকটা শেষ করে ফেলছি, তাই না? এখন এই টপিক দিয়ে যদি প্রশ্ন আসে আশা করি পারবা। যেমন ধরো একটা প্রশ্ন, আমি জাস্ট প্রশ্নটা বললাম এইভাবে তোমাকে, যেমন বললো যে একটা পরমাণু নিউক্লিয়াসটাকে ভাঙছে, বুঝছো? নিউক্লিয়াসটাকে ভাঙে ডেল এমটা পাইছে, ওরা বলে দিছে আমাকে 0.2, 0.2 এম। হ্যাঁ, এখন বলছে যে শক্তিটা কত, বুঝলি? যে ডেল এমটা মানে ভরত্বটিটা হচ্ছে 0.2, শক্তি রূপান্তরিত হলো বিভাজনের ফলে পয়েন্ট ডেল এমটা এত পাওয়া গেছে। সো এই ইটা বের করতে বলছে, ইটা বের করতে বলছে। ইটা কিভাবে বের করবো? তাহলে ইটা সিম্পলি কি হবে, ডেল এম সি স্কোয়ার না, ডেল এম সি স্কোয়ার। এখন এই ডেল এমটা এখানে কোন এককে বসাইতে হবে, এটা কেজিতে বসাইতে হবে, কেজিতে বসাইতে হবে, এটা ইন্টু সি স্কোয়ার। এখন 1 AMU সমান আমরা একটু আগে পড়লাম না, 1 AMU সমান কত কেজি, 1 AMU সমান 1.67 ইন্টু 10⁻², মানে প্রোটন ভরের সমান আর কি, অ্যাটমিক মাস ইউনিট বলে এটাকে। তাহলে আমাদেরকে 0.2 MU বের করতে হবে, সেটা সিম্পলি হবে 0.2 ইন্টু এই মানটা, এত কেজি। তো সেটা এখানে আসে আমরা বসাই দিব, তাহলে এটা মানটা পাওয়া যাবে, এত জুল, এটা আসবে জুলে আসবে, এসআই এককে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস, যে এইটা আমাদের একটু জানতে হবে যে 1 MU, এই যে এটার সমতুল্য শক্তি কত, কথা বুঝনি? এটার সমতুল্য শক্তি কত? এটার সমতুল্য শক্তি মানে ভরকে শক্তিতে রূপান্তর করলে যে শক্তিটা পাবা। তাহলে 1 MU তো একটা ভর, যেটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻²7 কেজি। তাহলে সেটা যদি শক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে সেটা কতটুকু হবে, সেটাই হচ্ছে 1 MU সমতুল্য শক্তি। এবং এই মানটা যেটা আমরা বের করবো এখন, সেটা একটু মুখস্থ রাখবা, তাহলে এমসিকিউ তে এটা কাজে দিবে। কারণ প্রতিবারে তোমার ক্যালকুলেটর নাচবে, তো মানে দেখো আমি মানে এই কনভার্সনটা তোমাকে যাতে বারবার করতে না হয়, আমরা এইভাবে করবো যে 1 AMU, ওকে, 1 AMU, তাহলে ভরকে শক্তিতে রূপান্তর করবো, তাহলে তাহলে 1 MU বলতে আমরা জানি 1.67 ইন্টু 10⁻²৮, 27 অ্যাকচুয়ালি, 27 কেজি ইন্টু হলো সি স্কোয়ার, মানে 3 ইন্টু 10⁸ স্কোয়ার। তাহলে এটা যদি হিসাব করো, হিসাব করলে, হিসাব করি, যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি হলো 1.67 10⁻²৭ ইন্টু 10⁸ ফুল স্কোয়ার, এটা আসতে আসতে 1.503 ইন্টু 10⁻10 জুল। যাই হোক, একটা বিক্রিয় মান আসছে। এই জুলটাকে আমরা ইলেকট্রোভোল্টে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে ইলেকট্রোভোল্টে আনলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, কেউ বলতে পারবা? ভাগ করতে হবে সিম্পলি, কত দিয়ে ভাগ করবো? 1 ইলেকট্রোভোল্ট সমান 1.602 10⁻19
জুল। ঠিক আছে, এখন জুলকে আমরা কি করতে যাচ্ছি, ইলেকট্রোভোল্টে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে সিম্পলি আমরা এটা দিয়ে ভাগ করে দিব। আরে সরি, ভাগ করে দিলে কি আসতেছে মানটা, মানটা আসবে এরকম কিছু একটা, দ্বারা দেখি বলি, 933.54 ইন্টু 10⁶ ইলেকট্রোভোল্ট। তো এটাকে আমরা কি হিসেবে মনে রাখবো, এটাকে আমরা এইটা মনে রাখবো, 933 আসছে তো, তাহলে আমরা এটাকে সিম্পলি মানে এইটা আসলে যেটা আমরা মুখস্থ রাখবো সেটা এইটা মুখস্থ রাখবো, 931 মনে রাখবো, যদিও এটা মান আসলো মেগা ইলেকট্রোভোল্ট, এটা মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে 1 AMU সমান কত ইলেকট্রোভোল্ট, 931 মেগা ইলেকট্রোভোল্ট। এটা ডিরেক্ট এমসিকিউ তে আসে। ঠিক আছে, তুমি এটা মুখস্থ রাখবা, এবার থেকে তুমি এটা মুখস্থই রাখবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছে, তোমাকে বলছে এই নিউক্লিয়াসের নিউক্লিয় আহ বন্ধন শক্তি বের করতে বলছে। নিউক্লিয় বন্ধন শক্তি বের করছে, ও বলছে যে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি কত। ধরো তোমার কাছে এমপি, ঠিক আছে, এগুলো দেয়া আছে আর কি, এমপি বলে দিছে 1. এগুলো বলে দিবে যদিও, আমি লিখে দিই 1.7277 AMU। হ্যাঁ, তারপর তোমার এমএন বলে দিছে 1.00865 AMU। তারপর হচ্ছে তোমার কাছে লিথিয়ামের ভর দিয়ে দিছে, লিথিয়াম নিউক্লিয়াসটা ভর আর কি, বললাম না এটা ভর দেয়া থাকবে, সেটা দেয়া আছে। এগুলো দেয়া আছে। আর 1 AMU সমান একটু আগে আমরা প্রকাশ করলাম 931 মেগা ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, তো এখন অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের কি বলছে, নিউক্লিয় বন্ধন শক্তি কত। প্রথম কাজ কি বলো দিয়ে, আমাদের কি বের করতে হবে, প্রথমে আমরা এটা সলভ করছি, তারপর এটা করতেছি। কি করতে হবে বলো, নিউক্লিয় বন্ধন শক্তি বের করতে হলে কি করতে হবে। সূত্রটা কি ছিল বলো, E = del m c²। তাহলে কি বের করতে হবে আগে বলো। হ্যাঁ, ভর ত্রুটি বের করতে হবে। তো ভর ত্রুটি বের করার জন্য আগে কি লাগবে, এম প্রাইম, যত হওয়া উচিত ছিল সেই ভরটা লাগবে, ঠিক কি না বলো। তাহলে সেটা কিভাবে বিচার করবো, আমরা সিম্পলি জেড ইন্টু, আমাদের সূত্রটা কি, জেড ইন্টু এমপি, প্রোটনের ভর যোগ হচ্ছে নিউট্রনের ভর। নিউট্রন কি হবে, নিউট্রন হবে এমএন, সরি এমএন এ মাইনাস জেড। তো এখানে জেড কত, জেড হচ্ছে এখানে আমাদের সিম্পলি 3, এমপি হচ্ছে বলে দিছে এই যে এটা, এইটা এই মানটা দিয়ে গুণ করবো আর কি, যোগ এমএন হচ্ছে ওই মানটা থাকবে, যদি এমএন এর মানটা দিবা, ইন্টু এখানে হবে কত 7 - 3। তাহলে এটা এ এম ইউ তে আসবে, হিসাবটা তুমি এ এম ইউ তেই করবা। আচ্ছা, এরপর কারণ তোমার এমটাও এ এম ইউ তে দেওয়া আছে, তাহলে এমটা দেওয়া আছে, তাহলে সিম্পলি তুমি ডেল এমটা হিসাব করতে পারবে না। ডেল এমটা দেখো, ডেল এমটা কি হবে, এম প্রাইম মাইনাস
এম, এটাও কি এ এম ইউ তে আসবে। তারপর তুমি এখান থেকে ই হিসাব করে ফেলবা। ইটা হবে সিম্পলি কি ডেল এম, সেটা এ এম ইউ তে আছে, ইন্টু সি স্কোয়ার। তাহলে এখন তুমি জানো না এই যে এ এম ইউ, মানে এটা তো তোমার সূত্র, যদিও এটা সূত্র তুমি জানো, তো সিম্পলি তুমি এইটা কি করতে পারো, ডেল এমটা মানে ডেল এম পরিমাণ শক্তি, তোমার বন্ধন শক্তিটা কত আসবে, তুমি এই সূত্র দিয়েও করতে পারো, বা তুমি সিম্পলি যেটা করতে পারো সেটা হচ্ছে এ এম ইউটাকে এর শক্তি সমতুল্য ইয়া দিয়ে গুণ করে দিবা, দ্যাট ইজ 931 দিয়ে গুণ করে দিবা। এটা করতে পারো, অথবা জাস্ট ডিরেক্ট এটা করলো, তাহলে সেটা তোমার ইয়াতে আসবে অ্যান্সারটা। আমার কথা কি বোঝা গেছে? এটাতে এইটার সাথে আবার সি স্কোয়ার গুণ করিও না, ঠিক আছে? মানে ডেল এমটা তোমার পাই গেছো না, ওইটার সাথে জাস্ট 931টা গুণ করে দিলেই এটা মেগা ইলেকট্রো ভোল্টে চলে আসবে তোমার এই সূত্রটা লিখে। আর তুমি যদি সূত্র দিয়ে করো তাহলে সি স্কোয়ার গুণ করবা এম এর সাথে, এটাকে কেজিতে কনভার্ট করে তারপর সি স্কোয়ার গুণ করলে একই জিনিস আসবে। অথবা তুমি ডিরেক্ট এটা ইউজ করো, বুঝলি? দাঁড়াও আমি কনফিউজ যাতে না হয় আমি এটা করে দিই। তাহলে শক্তি বন্ধন শক্তিটা হচ্ছে এটা, বুঝছো? তাহলে আমরা এটা বন্ধন শক্তি পাই গেছি, এই যে নিউক্লিয় বন্ধন শক্তি পাই গেছে। পরেরটা কি বলছে, প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি কত। তাহলে আচ্ছা, আমাদের এখানে টোটাল নিউক্লিয়ন কতগুলো ছিল? নিউক্লিয়ন হচ্ছে, নিউক্লিয়ন কাকে বলতেছি, প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়ন সংখ্যাকে নিউট্রন সংখ্যাকে বলতেছি। তাহলে এখানে টোটাল নিউক্লিয়ন সংখ্যা কয়টা? 7টা। তাহলে 7টার জন্য বন্ধন শক্তি পাইছে এটা। তাহলে আমাদেরকে প্রতিটাতে বের করতে হচ্ছে, তার মানে সিম্পলি যে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি কি হবে, নিউক্লিয়নে বন্ধন শক্তি, বন্ধন শক্তি সিম্পলি এই যে এই ইটাকে, যেটা তুমি পাইছো সেটাকে তুমি 7 দিয়ে ভাগ করে দিবে, তাহলে সেটা প্রতি নিউক্লিয়নে তোমার বন্ধন শক্তিটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এককটা হইবে নিউক্লিয়, পার নিউক্লিয়। কিরে বুঝা গেছে? বুঝা গেছে, জলদি বলো। আচ্ছা, আরো দুটা প্রশ্ন করে ফেলি। হচ্ছে 500, তোমার কি ঘুমাচ্ছ নাকি, নাকি আসো? ধরো একটা পারমাণবিক চুল্লি আছে, সেখানে 500 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি আমাকে রূপান্তর করতে হবে, বা সরি রূপান্তর বলতে শক্তি উৎপন্ন করতে হবে। সো এত শক্তি উৎপন্ন করতে 500 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় কি পরিমাণ ভর শক্তিতে রূপান্তর করতে হবে, কি পরিমাণ ভর, মানে ভর ত্রুটিটা বুঝতে পারতেছো, বা ভরটাই কি পরিমাণ ভর শক্তিতে রূপান্তর করতে হবে, এটা প্রশ্ন বলছে। 500 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবা প্রতি ঘন্টায়, তাহলে কি পরিমাণ ভর তোমাকে শক্তিতে রূপান্তর করতে হবে 500 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন আহ, হওয়ার জন্য, বুঝলি? কি করবা বলো? তোমার বলে দিছেন তোমার লাগবে কত, রিকোয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে? তোমার সেই রিকোয়ার্ডটা তোমাকে বলে দিছে, ডেল ই এর ভ্যালু কাইন্ড অফ তোমাকে বলে দিছে। তো তোমার কি লাগবে, তোমার লাগবে হচ্ছে ডেল, মানে তোমার ই এর ভ্যালুটা দিয়ে বলে দিছে, কাইন্ড অফ তোমাকে এম এর ভ্যালুটা বের করতে হবে। এম সি স্কোয়ার সূত্র না, তোমার সূত্র তো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, বুঝলে? তো তোমার লাগবে এম, তোমার ইটা দিয়ে দিছে, মানে আপাতত ধরো এরকমই তো। এখন ইটা তো তোমার কি কি হিসাবে দিছে, মেগাওয়াট, মানে তোমার সে পাওয়ারটা দিয়ে দিছে আর কি, শক্তিটা অ্যাজ এ পাওয়ার দিয়ে দিছে, এত পাওয়ারের শক্তি তোমার লাগবে। এবং তোমায় বলছে প্রতি ঘন্টায় কি পরিমাণ ইয়াতে করতে হবে। তো সিম্পলি আমরা এটা জানি না যে পি সমান ডাব্লিউ বাই টি, বা আমরা বলতে পারি না ই বাই টি, তাই না? আবার ই সমান আমরা কি জানি, এম সি স্কোয়ার বাই টি, দেখা যায়। ওকে, তাহলে এইখান থেকে তুমি দেখো এই লাস্টের লাইনটা থেকে আসো, পিটি সমান এম সি স্কোয়ার, ঠিক আছে? আর পি কত, এটা 500 মেগাওয়াট, তাহলে 500 ইন্টু
10 ইনভার্স, না 10⁶, পি কত প্রতি ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় হচ্ছে 60 ইন্টু 60 এত সেকেন্ড। হ্যাঁ, আর এম কত এটা বের করবা, সি স্কোয়ার, এটা আমরা জানি কত হবে, এখান থেকে এমটা বের হয়ে যাবে এত কেজি। ঠিক আছে, এটা অন্য ঠিক আছে। বলো, উপরেরটা আর নিচেরটা, অর্থাৎ দুইজনের বন্ধন শক্তি দিবেন, কে বা কোন নিউক্লিয়াসটা সবচেয়ে বেশি স্থিতিশীল বা স্থায়ী হবে। কোন নিউক্লিয়াসটা সবচেয়ে বেশি স্থায়ী হবে, সবচেয়ে স্থায়ী হবে, বলতে পারবা কোন নিউক্লিয়াসটা সবচেয়ে বেশি স্থায়ী হবে, উপরেরটা নাকি নিচেরটা? তোমার কথাটা বুঝতে পারলাম না, কি বললা? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, একটু তো একটু ভুল বললা। দেখো, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা, আমরা যদি হিসাব করি, মানে তোমাকে এটা হিসাবটা এভাবে নিতে হবে যে নিউক্লিয়ন প্রতি যার বন্ধন শক্তিটা কম হবে, হ্যাঁ, সেটা তত স্থিতিশীল হবে। নিউক্লিয়ন প্রতি যার বন্ধন শক্তিটা কম হবে সেটা বেশি স্থিতিশীল হবে, মানে পার নিউক্লিয়নে, একটা নিউক্লিয়নে বন্ধন শক্তিটা যদি আমি হিসাব করি তাহলে আহ লিথিয়ামের ক্ষেত্রে সেটা কত আসবে, লিথিয়ামের ক্ষেত্রে 39কে 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আর হিলিয়ামের ক্ষেত্রে সেটাকে মানে 27কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো এটা আসতেছে কত, কাইন্ড অফ হচ্ছে কত, 6 সামথিং কিছু একটা। আর এটা কত আসবে, 4, 5, 7, 35, তো 5 সামথিং কিছু একটা, ঠিক আছে। তাহলে যেটা হলো যে যার, কি বললাম, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যত কম সে তত বেশি স্থিতিশীল, তাহলে কাঠটা কম আসলো কাঠটা, এই যে লিথিয়ামেরটা, তাহলে আমাদের লিথিয়াম এখানে বেশি স্থিতিশীল। তাহলে আমাদের কনসেপ্টটা হলো নিউক্লিয়ন প্রতি যার বন্ধন শক্তি কম সে বেশি স্থিতিশীল। হ্যাঁ, যার বন্ধন শক্তি কম সে বেশি স্থিতিশীল। তো এই হচ্ছে আজকের মোটামুটি আমাদের টপিক। তাহলে আজকের টপিক আমরা পড়ে ফেললাম, আজকের টপিক গুলো, এই লাস্টের টপিকটা ইম্পর্টেন্ট, বন্ধন শক্তি। তোমরা হচ্ছে যদি পারো, আহ, এই উদ্ভাসের বই বা তোমার যদি কোনো বই থাকে, মানে বোর্ড প্রশ্ন সলভ করার জন্য, এই বই থেকে বন্ধন শক্তি এই টপিকটা শেষ করে ফেলবা। আর ওই হাইড্রোজেনের যে টপিকটা ওটা শেষ করে ফেলবা, তাহলে আমাদের আর মূলত টপিক আছে একটাই বলতে গেলে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় পার্টটা। ওটা শেষ হলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর এখানে আমি হচ্ছে একটা মিস করে ফেললাম, ওটা তো আমার মনেই পড়লো না, যাই হোক ওটা আমি নেক্সট ডেটে তোমাদের বলে দিব, এই যে এই জিনিসটা। তবে অ্যান্সারটা হচ্ছে এমসিকিউ, এটা আমার জানা আছে। আর তোমরা পারলে তো হয়ে গেল, নিজে ট্রাই করে। হ্যাঁ, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটাই। মিলাই দিলে হয়, কিন্তু আমি যুক্তিটা পাচ্ছি না, বুঝো নাই? মানে আমার আহ, মনে আছে এরকম ভাবে স্টার্ট হবে,
তার ওই মানে ব্যাখ্যাটা মনে নাই। আমি দেখে তোমাকে আ হ্যাঁ, সেটা ঠিক আছে। সেটা মানে আমি জানি যে এটা যদি আমি হিসাব করি, বুঝলি? এটা হিসাব করলে এইটা আসবে। NC2 এ আসবে। বাট হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইনটার পিছনে ব্যাখ্যাটা দিতে হবে না? সেটা হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুতে n তম কক্ষপথে উদ্দীপ্ত করা হলো মোট কতগুলো বর্ণালী পাওয়া যাবে তো? দাঁড়াও। n-1 যোগ n-2 একটা, দুইটা, দাঁড়াও। n থেকে আসলে টোটাল কয়টা আসছে? 1, 2, 3, 4, 5। ধরো আমরা যদি 3 থেকে হিসাব করি, 3 থেকে আসলে হ্যাঁ, আমার মনে হচ্ছে হিসাব তো মিললো। দেখো তো, আহ 4 থেকে হিসাব করো। 4 থেকে টোটাল যদি 1 নম্বরে আসে, হ্যাঁ, বা 4 থেকে যদি আমি বর্ণালী হিসাব করি, কতগুলো বর্ণালী পাওয়া যাবে? এই যে 1 থেকে 4 থেকে 1 এ আসবে একটা, 4 থেকে 3 এ আসবে একটা, 2 এ আসবে একটা, 4 থেকে 3 এ আসবে একটা। কয়টা পাওয়া যাবে? 3 টা। ঠিক আছে? সেম ভাবে তুমি যদি চিন্তা করো যে আহ কি কিনতে থাকবে রে খাটে না কেন? সেম ভাবে তুমি যদি 3 থেকে হিসাব করো, 3 থেকে টোটাল বর্ণালী কতগুলো পাওয়া যাবে? 3 থেকে 1 এ আসবে একটা, 3 থেকে 2 এ আসবে একটা, মানে 2 টা। তো যেহেতু এখানে টোটাল নাম্বার অফ কক্ষপথ কয়টা আছে? n টা। তাহলে n টার জন্য টোটাল কতগুলা পাওয়া যাবে? বর্ণালী পাওয়া যাবে? n-1 টা। n-1 এর জন্য টোটাল কতগুলো পাওয়া যাবে? n-2 টা। সেম ভাবে 4 টার জন্য পাবে 3 টা, 3 টার জন্য পাবো 2 টা, 2 এর জন্য পাবো একটা। এই লাইনটা এবার কি বুঝতে পারছো? খেয়াল করলো আরকি আমার। বুঝছো? আমার কথাটা কি বোঝা গেছে? 3 নম্বর কক্ষপথ থেকে যদি তুমি দেখো বর্ণালীগুলো কয়টা পাওয়া যাচ্ছে? 2 টা করে। কারণ 3 থেকে 2 এ আসতে পারবে, 3 থেকে 1 এ আসতে পারবে। তাহলে 2 টা, মানে যত নম্বর কক্ষপথ তার 1 সংখ্যক কমে বর্ণালীর সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি n থেকে হিসাব করি তাহলে n এর জন্য পাওয়া যাবে n-1, n-1 এর জন্য পাওয়া যাবে n-2, এরকম করে 3 এর জন্য পাওয়া যাবে 2 টা, 2 এর জন্য পাওয়া যাবে একটা। এই একে আছে শেষ হবে। বুঝছো কি কথাটা? অর্ণব? তাহলে তো হয়ে গেল। তাহলে তো হয়ে গেল। এখন এটা হিসাব কোনো ব্যাপার? এটা আমি দেখাইলেও হয়, না দেখাইলেও হয়। যাই হোক। এটা দেখো। এটা হচ্ছে আমরা এভাবে চিন্তা করি 1 into 2 into 3 ডট কত n-2 আহ n-1 পর্যন্ত যাবে। তাহলে আমরা যদি স্বাভাবিক সংখ্যার যোগফল নিই, সেটা কি n into n+1/2 হয়, তাই না? তাহলে n into n+1, তাহলে এখানে n এর ভ্যালু তো এখানে n-1 আছে, তাহলে n এর জায়গায় n-1, তাহলে n-1+1/2, তাহলে এটা কাটে, তাহলে আমাদের আসতেছে n into n-1/2, আর এটা মানেই NC2। এটা তো জান, n NC2 মানে n into n-1, তাহলে এইটাই হলো ব্যাখ্যা। এই তো হয়ে গেল। ঠিক আছে তাহলে, আজকে তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আছে কোনো? ওয়ালাইকুম সালাম।